ভূমিকম্প আতঙ্কে বাংলাদেশ গত ২১ নভেম্বর থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া পরপর কয়েকটি ভূমিকম্প সবার মধ্যে বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে। ঢাকার অভ্যন্তরে ও ঢাকার কাছাকাছি উৎপত্তি হওয়া এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬-এর নিচে। এরপরেও এ পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণ হলো ২১ নভেম্বর সকালের ভূমিকম্প। সাম্প্রতিক বছরগুলোয় ভূমিকম্পে এত তীব্র ঝাঁকুনি আর অনুভূত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মাত্রা বা স্থায়িত্ব আরেকটু বেশি হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল, যা এই মুহূর্তে কল্পনা করতে যাওয়াও আতঙ্কের, বিশেষ করে ঢাকাবাসীর জন্য। এখন প্রশ্ন হলো, ভূমিকম্প কেন হয়? সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগ অনেকগুলো ছোট বড় প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলোকে এক প্রকার ভাসমান বা সর্বদা সঞ্চারণশীল বলা যায়। পৃথিবীর ভূত্বকের নিচে অ্যাস্থেনোস্ফিয়ার নামে ঘন একটি স্তর রয়েছে। এটি আসলে পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা গলিত পদার্থের স্তর বা ম্যান্টলের সবচেয়ে উপরের অংশ। তরল এই স্তরের ওপর দিয়েই প্লেটগুলো ভাসমান অবস্থায় চলাচল করে। এই গোটা প্রক্রিয়াটি খুবই ধীরগতিতে হয় বলে ভূপৃষ্ঠের ওপরে আমরা বুঝতে পারি না, কিন্তু এটি একটি চিরন্তন ও সর্বদা চলমান প্রক্রিয়া। এই অ্যাস্থেনোস্ফিয়ারের কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোতের কারণে প্লেটগুলো কখনো একটি আরেকটির কাছাকাছি আসে, ধাক্কা খেয়ে একে অপরের উপরে উঠে যায়, আবার একটি আরেকটি থেকে আলাদা হয়ে দূরে সরে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটি আরেকটির পাশ ঘেঁষে সরেও যায়। ধীরগতির এই চলাচলের কারণে দুটি পরস্পর সংলগ্ন প্লেটের সীমান্তে প্রচণ্ড চাপ বা শক্তি জমা হয়। এই চাপ কোনো কারণে ভেঙে গেলে তা মারাত্মক ভূমিকম্পের কারণ হয়ে ওঠে। টেকটনিক প্লেটগুলোর চলাচলের কারণে ভূগর্ভে বেশ কিছু ফাটল রেখা বা ফল্ট লাইন তৈরি হয়। আবার প্লেটগুলোর সীমানাকেও সাধারণত ফল্ট লাইন হিসেবে উল্লেখ করা হয়। এসব ফাটলের দুই পাশের শিলায় বছরের পর বছর ধরে চাপ ও শক্তি সঞ্চয় হতে থাকে। যখন তা শিলার ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখনই ঘটে ভূমিকম্প। আরেক ধরনের ভূমিকম্প ঘটে আগ্নেয়গিরির আশপাশে, যাকে বলা হয় ভলকানিক আর্থকোয়েক। আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমা জমে সৃষ্টি হওয়া চাপ হঠাৎ ভেঙে বেরিয়ে এলে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পাশাপাশি এর চারপাশে ছোট বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এছাড়া খনিজ সম্পদ উত্তোলন ও মাটির নিচে বিস্ফোরণ ঘটানো, বড় জলাধার বা বাঁধ তৈরির মাধ্যমে মাটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি এবং ভূগর্ভে প্রচুর পানি বা গ্যাস ঢোকানো অথবা বের করে নেওয়ার কারণেও ভূমিকম্প হতে পারে, যা মানবসৃষ্ট ভূমিকম্প বা ইনডিউসড আর্থকোয়েক হিসেবে পরিচিত। ভৌগোলিক ও গঠনগত কারণেই বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ। ভূতাত্ত্বিকদের ভাষ্যমতে বাংলাদেশ গড়েই উঠেছে সক্রিয় একাধিক টেকটনিক প্লেটের সীমানা এলাকা বা সংযোগস্থলে। বিষয়টি ব্যাখ্যা করতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 14 কোটি বছর আগে। নিরন্তর চলাচলের প্রক্রিয়ায় কখনো কখনো পৃথিবীর প্লেটগুলো একত্র হয়ে গঠন করে সুপার কন্টিনেন্টের। এমনই এক সুপার কন্টিনেন্ট ছিল গন্ডোয়ানা। যখনকার কথা বলছি, অর্থাৎ প্রায় 14 কোটি বছর আগে ভারতীয় প্লেট বর্তমান আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ও দক্ষিণ আমেরিকার সঙ্গে মিলিত হয়ে গঠিত বৃহৎ মহাদেশ বা সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানার অংশ ছিল। এক পর্যায়ে প্লেটগুলো একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলে গন্ডোয়ানা ভেঙে যায়। এই বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছিল ভারত মহাসাগরে। সে সময় মাদাগাস্কার ইন্ডিয়ান প্লেটের সঙ্গে সংযুক্ত অবস্থায় গন্ডোয়ানা থেকে আলাদা হয়েছিল। ক্রিটেশিয়াস যুগের শেষ ভাগে, অর্থাৎ প্রায় 10 কোটি বছর আগে ভারতীয় প্লেট মাদাগাস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে গঠন করে ইনসুলার ইন্ডিয়া। এরপর এটি উত্তরমুখী যাত্রা শুরু করে। গতি ছিল প্রতি বছর প্রায় 20 সেন্টিমিটার। ধারণা করা হয় যে এটি প্রায় 5.5 কোটি বছর আগে সিনোজয়িক যুগের ইওসিন পর্বে ইউরেশীয় প্লেটের সঙ্গে এসে ধাক্কা খায়। তবে কিছু গবেষক মনে করেন ভারতীয় প্লেট ও ইউরেশিয়া প্লেটের চূড়ান্ত সংঘর্ষটি ঘটেছে আরও পরে, প্রায় 3.5 কোটি বছর আগে। এই গোটা প্রক্রিয়ার মধ্যেকার ঘটনা প্রবাহ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো দ্বিমত রয়ে গেছে। ভারত ও নেপালের মধ্যেকার সীমানা বরাবর ইউরেশীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষে তুলনামূলক পাতলা ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের ওপরে উঠে যায়। এর মধ্য দিয়ে সৃষ্টি হয় তিব্বত মালভূমি ও হিমালয় পর্বতমালার। ইউরেশীয় প্লেটের দিকে ভারতীয় প্লেটের যাত্রা এখনো চলমান রয়েছে। বর্তমানে ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে বছরে প্রায় 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি গতিতে এগোচ্ছে, আর ইউরেশীয় প্লেট উত্তরের দিকে এগোচ্ছে মাত্র 2 সেন্টিমিটার গতিতে। এর ফলে ইউরেশীয় প্লেটেও বিকৃতি ঘটছে। ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়া প্লেটের সংঘর্ষের ফলে আরেকটি ঘটনা ঘটে। এই সংঘর্ষ থেকে সৃষ্ট শক্তি এবং আরও ভূতাত্ত্বিক ঘটনার ধারাবাহিকতায় গঠিত হয় বার্মা মাইক্রোপ্লেট। এই মাইক্রোপ্লেটটি ভারতীয় প্লেট ও সুন্দা প্লেটের মধ্যবর্তী অঞ্চলে চাপে আটকা পড়ে যায়। আর ভারতীয় প্লেটের ক্রমাগত উত্তরমুখী ধাক্কার কারণে বার্মা প্লেটটিও হয়ে ওঠে বেশ চঞ্চল। ভারতীয় প্লেটের পূর্ব প্রান্তটি বার্মা প্লেটের সঙ্গে তির্যকভাবে
একটি সংঘর্ষমুখী সীমানা তৈরি করেছে। এই সীমানা বরাবর ভারতীয় প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে নিমজ্জিত হচ্ছে বা ভূতাত্ত্বিকদের ভাষায় সাবডাকশন ঘটছে। আর এই ঘটনাটি ঘটছে রাখাইন বাংলাদেশ মেগাথ্রাস্ট অঞ্চল বরাবর, যা গড়ে উঠেছে মিয়ানমারের উপকূল থেকে বাংলাদেশ পর্যন্ত। এই নিমজ্জন অঞ্চলটি বাংলাদেশ এবং ইন্দো বার্মা রেঞ্জে পাহাড় গঠন এবং শক্তি সঞ্চয়ন প্রক্রিয়ার প্রধান কারণ। এই যে ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের ওপর উঠে হিমালয় পর্বত গঠন করছে, আবার একই সঙ্গে তা বার্মা মাইক্রোপ্লেটের নিচে ডেবে যাচ্ছে, ভূতাত্ত্বিক এসব ঘটনার একেবারে সংযোগস্থলটি হল বেঙ্গল বেসিন বা বঙ্গীয় অববাহিকা অঞ্চল। স্বাভাবিকভাবেই এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। ইন্ডিয়ান প্লেট এখনও উত্তরমুখী ইউরেশীয় প্লেটের উপরে উঠতে থাকায় হিমালয় পর্বতের উচ্চতা এখনও বাড়ছে। আবার এই পর্বত থেকে সৃষ্ট নদীগুলোর মধ্যে গঙ্গা তথা পদ্মা এবং ব্রহ্মপুত্র প্রতি বছর 100 কোটি টনের বেশি পলি বঙ্গীয় অববাহিকায় বয়ে নিয়ে আসছে। বছরের পর বছর এ পলি জমে গঠিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। পূর্বে টেকটনিক অবনমন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মৌসুমি বন্যা, নদ নদীর গতিপথ পরিবর্তন এবং পলি জমা হওয়ার কারণে অঞ্চলটি ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অল্প একটু এলাকার মধ্যে একসঙ্গে কয়েকটি ছোট বড় প্লেট সক্রিয় থাকায় এই অঞ্চলে বেশ কিছু ফাটল রেখা বা ফল্ট লাইন তৈরি হয়েছে। ভারতীয় প্লেট যেখানে বার্মা প্লেটের নিচে নিমজ্জিত হচ্ছে, সেখানে বিপুল পরিমাণ পলি জমা আছে। একসময় মনে করা হতো এই দুর্বল ও অতিরিক্ত চাপযুক্ত বা ওভার প্রেশার্ড পলির স্তর বড় ভূমিকম্পের ধাক্কা শোষণ বা অ্যাবজর্ব করে নেবে, কিন্তু সাম্প্রতিক বিশ্লেষণ ঐতিহাসিক তথ্য বলছে উল্টো কথা। এখানে বড় ধরনের সাবডাকশন বা প্লেট নিমজ্জনজনিত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি, যার উদাহরণ হল 1762 সালের আরাকান ভূমিকম্প এবং 1897 সালের আসাম ভূমিকম্প। ধরা হয় দুটি ভূমিকম্পেরই মাত্রা ছিল রিক্টার স্কেলে 8-এর বেশি। 2016 সালে নেচার জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিল লকড অ্যান্ড লোডিং মেগাথ্রাস্ট লিঙ্কড টু অ্যাক্টিভ সাবডাকশন বিনিথ দ্য ইন্দো বার্মান রেঞ্জেস। গবেষণার জন্য 2003 সাল থেকে স্যাটেলাইটে সংযুক্ত জিপিএস স্টেশন থেকে তথ্য সংগ্রহ করেন বিজ্ঞানীরা। সেখান থেকে 10 বছরের তথ্য পর্যালোচনার ভিত্তিতে পরিচালিত ওই গবেষণায় দেখা যায় বাংলাদেশের পূর্বাংশ ও ভারতের একটা অংশ দ্রুত গতিতে বার্ষিক 46 মিলিমিটার গতিতে মিয়ানমারের দিকে ধাক্কা দিচ্ছে। এর বড় অংশই ভারত ও মিয়ানমারের পরিচিত ধীরগতির ফল্টগুলো শোষণ করে নিচ্ছে, কিন্তু বাকি 17 মিলিমিটার প্রতি বছর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার দূরত্ব কমাচ্ছে, যা নিচে সক্রিয় সাবডাকশনের সর্বশেষ প্রমাণ। গবেষকরা দেখতে পেয়েছেন এর ফলে মোট 24,000 বর্গমাইলের বেশি এলাকা রীতিমতো লকড অবস্থায় আছে এবং চাপ জমাচ্ছে। আনুমানিক 2 কোটির বেশি মানুষের শহর এবং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকাও এই এলাকার মধ্যেই পড়ে। আর এই সাবডাকশনের ফলে যে চাপ ও শক্তি সঞ্চিত হচ্ছে তা বিগত কয়েকশো বছরে অবমুক্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিবন্ধটি প্রকাশের সময় গবেষকরা জানিয়েছিলেন এই কয়েকশো বছরের চাপ একবারে মুক্তি পেলে প্লেটটি 5.5 মিটার বা 18 ফুট পর্যন্ত সরে যেতে পারে। এমনকি এই প্লেট সরে যাওয়ার মাত্রা 30 মিটার বা 100 ফুটের কাছাকাছিও হতে পারে। সেক্ষেত্রে ভূমি কিছুটা উপরের দিকে উঠে যেতে পারে। তবে এ ঘটনাটি ঘটতে পারে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে। আর এই অঞ্চলের মানুষ সৌভাগ্যবান হলে শুধু অংশবিশেষ সরে কম মাত্রার কয়েকটি ভূমিকম্পও ঘটতে পারে। গবেষকদের অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। 2016 সালের ওই গবেষণায় তারা যে সতর্কবাণী দিয়েছিলেন সেটিই এখন ঘটছে বলে বণিক বার্তাকে গত 22 নভেম্বর জানিয়েছেন তিনি। তার ভাষায়, বার্মা ও ভারতীয় প্লেটের সীমানায় কয়েকশো বছর ধরে যে শক্তি লকড অবস্থায় বা আটকে ছিল তা এখন মুক্ত হতে শুরু করেছে। ঘন ঘন ছোট ছোট ভূকম্পনের ঘটনাগুলো ইঙ্গিত করছে যে 8 থেকে 9 মাত্রা ভূমিকম্প ঘটানোর মতো শক্তি এখানে জমা হয়ে আছে, যা যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। এখানে আরেকটি সমস্যা হলো বাংলাদেশ ও পূর্ব ভারতের ভূপ্রকৃতি মাঝারি ভূমিকম্পের ক্ষেত্রেও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সেই সময় নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধীন কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের সংবাদ মাধ্যম স্টেট অফ দ্য প্ল্যানেটে প্রকাশিত এক নিউজ লেটারে গবেষকদের বরাত দিয়ে বলা হয়, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ আসলে 12 মাইল গভীর একটি কাদামাটির স্তূপ। ভূমিকম্পে এই স্তর দুলে জেলির মতো কাঁপবে এবং বহু জায়গায় তরল বা চোরাবালির মতো হয়ে ভবন, সড়ক, মানুষ সবকিছু গিলে ফেলবে। হঠাৎ স্রোত পাল্টে নতুন পথে ছুটে গিয়ে সবকিছু ডুবিয়ে দিতে পারে বিশাল নদীগুলো। আর ভূমিকম্পে নদীর এভাবে স্রোতধারা বদলে যাওয়ার ঘটনা এদেশে আগেও ঘটেছে।
প্লেট মুভমেন্টের কারণে দেশের অভ্যন্তরে সৃষ্ট এবং সক্রিয় ফল্ট লাইনগুলো থেকে যে কোনো সময় দেখা দিতে পারে মারাত্মক ভূমিকম্প। বাংলাদেশের সক্রিয় ফাটল রেখাগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 5টি। এগুলো হলো মধুপুর ফল্ট লাইন, কক্সবাজার ফেনী প্লেট বাউন্ডারি, ফেনী শ্রীমঙ্গল প্লেট বাউন্ডারি, শ্রীমঙ্গল ভারত প্লেট বাউন্ডারি এবং ডাউকি ফল্ট লাইন। অতীতে এসব ফল্ট লাইন থেকে সৃষ্ট ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতির নজির রয়েছে।